আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে প্রাণী সম্পদ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ রিয়াজুল হক জসিম স্যার আমাদের মধ্যে প্রথমবারের মতো নিয়ে আসছেন। আমরা অনেক খুশি হয়েছি। চায়ের দেশ 360 আলিয়ার পূর্ণভূমি শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতিবিজড়িত অঞ্চল, এখানে কৃষ্টি কালচারে ভরপুর। স্যার তার যৌবনের কিছু অংশ এখানে কাটিয়েছেন, আমরা সেটা জানি। স্যার এখানে স্মৃতিচারণ করবেন। স্যার আপনি কেমন আছেন? আমি ভালো আছি। সিলেটে অনেক দিন পর স্যার আপনি পদার্পণ করলেন মহাপরিচালক হওয়ার পরে। অত্যন্ত সম্মানীয় একটা পোস্টে আপনি গেলেন, সর্বোচ্চ সম্মানে আপনাকে আল্লাহ তাআলা আপনাকে আসীন করেছেন। তো আপনার সিলেটে এসে কেমন লাগছে স্যার? আমার খুবই ভালো লাগছে এবং এটা ঐতিহ্যগতভাবে সিলেট অনেক কালের অনেক যুগের ঐতিহ্য ভাষ্য এবং তুমি ঠিকই বলেছো যে যৌবনকাল বলা ঠিক না, কিশোরকালে কিন্তু আমি সিলেটে লেখাপড়া করেছি ক্লাস 6-এ 1976 সালে। তো সেটা আমার স্মৃতি বিজড়িত একটা জায়গা এবং আমি মাজারটিতে আসতাম, শাহজালালের মাজারে আমি 3বার এসেছিলাম এবং ওই যে সুরমা নদীর উপর দিয়ে অনেক উঁচু ব্রিজটা যাওয়ার সময় নিচের দিকে তাকাতে আমার ভয় লাগতো, সেটা আমার মনে আছে। সেই ব্রিজটা এখনো আছে, সেটা তো আছে। তারপর আমি কুশিয়ারা নদীর পাড়ে থাকতাম, ওই পাড়ে একটা স্কুলে পড়তাম, টিচার আমার খুবই আদর করতো, এটা খেয়াল আছে। তো টোটালি আমার সিলেটের স্মৃতি বিজড়িত এবং অনেক কিছু আমার মনে পড়ে, সুতরাং এটার প্রতি আলাদা একটা আমার আবেগ আছে, বিশ্বাস আছে। স্যার আমরা আরেকটা জিনিস, আমাদের এখানে অনেক সিনিয়র কর্মকর্তা স্যাররা আছেন, আমাদের অনেক আগ্রহ আপনার প্রতি। আপনি মিডিয়ায় অনেক সরব, আপনি অনেক মিষ্টভাষী মানুষ, আপনি অনেক ছন্দে কথা বলেন। আমরা আপনাকে অনেকটা কথার জাদুঘরও বলি, কারণ খামারিরা আপনার কথা মনোমুগ্ধ হয়ে শুনে। আমরা এটা চাকরি জীবনে শুরু থেকে দেখেছি, আপনাকে আমরা দীর্ঘদিন ধরে দেখেছি। আশা করি আমাদের প্রাণী সম্পদের যে স্টেক হোল্ডার বা অংশীজনরা আছেন, আমরা সকলে অনেক উজ্জীবিত, অনেক খুশি যে আপনি আমাদের মহাপরিচালক পদে আসীন হয়েছেন। স্যার, আপনার চাকরি জীবনের শুরু এবং বিশ্ববিদ্যালয় জীবনের শেষ যে সন্ধিক্ষণটা, এই সময়ের কিছু স্মৃতি যদি আমাদেরকে সংক্ষিপ্তভাবে বলেন স্যার। না, এটা আসলে খুবই কিছু স্মৃতি আছে যেটা শেয়ার করাটা একটু এটা একটা মানে স্যাটারিক হবে আর কি। তো সেটা হলো, প্রথম যখন চাকরিতে জয়েন করেছি তখন তো বাসের ট্রাকে করে আসছিলাম আর কি, কারণ আমাদেরকে পরের দিনে জয়েন করতে হবে এরকম একটা কথা। তো বুঝি নাই যে এটা কথার কথা, একটু পরে গেলে হতো। তো ওদিন আবার ছিল হরতাল, কোনো গাড়ি ছিল না, শুধুমাত্র ট্রাকের উপরে বাস আনে, ওই গাড়িগুলোকে কেউ আটকাচ্ছিল না। তো ওটার উপরে বসে চলে আসছে, আমি আর চাকির মিলে আসছিলাম। বাট এটা বিটারাস একটা এক্সপিরিয়েন্স, এখন মজা লাগে। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার, আমরা এখন আমাদের ডিপার্টমেন্টাল একটু আলোচনায় আসি। স্যার, আপনি এখানে আসছেন, আমরা সবাই উজ্জীবিত হয়েছি। আমাদের এখানে প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট সিলেট এর সম্মানিত পরিচালক, উনি ডাইনামিক ডিরেক্টর আমরা সবাই বলি। এখানে ডাক্তার মোহাম্মদ মারুফ হাসান স্যার আছেন, এখানে আমাদের সিলেটের ডিএলও স্যার আছেন মোহাম্মদ মিজানুর রহমান মিয়া স্যার, আমাদের রফিকুল ইসলাম স্যার আছেন, আমাদের এখানে ডেইরি খামারের উপপরিচালক শহীদুল ইসলাম স্যার আছেন। স্যার, চলমান যে তাপ প্রবাহ এখন দেশে চলছে, এটা নিয়ে আমরা আপনাদের নির্দেশনা আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। আমাদের সিলেটের সর্বোচ্চ যে কর্তা ব্যক্তি আছেন, ওনাদের নির্দেশে আমরা কাজ করেছি। এই সম্বন্ধে আপনি খামারিদেরকে যদি কিছু আশার বাণী কিংবা মেসেজ শোনান স্যার। আসল কথা হচ্ছে যে পশুর সাফারিংস কিন্তু মানুষের মতো, সুতরাং আমরা কিন্তু লিফলেটটা দিয়ে দিয়েছি এবং প্রত্যেককে বলেছি শুধু এই সময়টাতে আমি অফিসে বসে কোনো সেবা না, আমি ওখানেই যাব, প্রিমিসে, ফার্মার্স প্রিমিসে যাব। ওখানে গিয়ে আসলে যে চর্চাগুলো আসলে নিশ্চিত করছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে। তো আমাদের এই আহ্বানে কিন্তু আপনারা রুট লেভেলে খামারও কিন্তু যাচ্ছেন। আবার আমরা বলেছি গেলে হবে না, সেটাকে আবার একটু প্রসার করতে হবে, একজনের থেকে আরেকজন দেখে যাতে শেখে। সুতরাং এখানে আমাদের স্যালাইন খাওয়ানো এবং পোলট্রি হলে স্ট্রেস করলে ভিটামিন সি দেওয়া। আমরা বলেছি যে উপরে যে টিন থাকে সেই টিনের উপর একটা লেয়ার করে দেওয়া, বস্তা দিয়ে, ভিজা বস্তা দিয়ে, সেটা করে। এগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ না, বাট এটা করতে হবে। একদিকে হলো পশুর সাফারিংস তো আছে, আবার মোটর ক্যাজুয়ালিটি যাতে না হয়, অর্থনৈতিক লস, আর পশুর সাফারিংসটা এটা অ্যাড্রেস করতে হবে। সুতরাং সেটা কিন্তু আমরা রাষ্ট্রীয় সক্ষমতা এখন অর্জন করেছি। আমাদের এখন ভেহিকেল আছে, বা আমরা যেটা মোবাইল ক্লিনিক বলি, সেটা দিয়ে কিন্তু আমরা খুব ক্যাপাসিটি বিল্ডিং হয়েছে, একসাথে অনেকগুলো খামার পরিদর্শন করে আসা গেছে। তো আমার সেই নির্দেশনাটা বা মানে পুরো দেশে ডিসিমিনেট হয়েছে এবং প্রত্যেকেই এটা মেনেছে এবং ফার্মার্স প্রিমিসে গিয়ে পরামর্শগুলো দিচ্ছে, সেটা খুবই আমরা মনে করি যে একটা ইতিবাচক পরিবর্তন। আমরা সবসময় এইভাবে ভাইব্রেন্ট থাকি। ধন্যবাদ স্যার। দৈব দুর্বিভাগে ধন্যবাদ স্যার। আমরা যে সিলেট যে অঞ্চলটাতে আমরা আছি, এখানে আপনি জানেন পুরো বাংলাদেশের ভূপ্রকৃতি আপনার মোটামুটি নখদর্পণে। যেহেতু এখানে আপনি জীবনের প্রথম দিকে কিছুদিন ছিলেন, তাই মানে আপনি আরও বেশি জানেন স্যার। এখানে দেশি গরুর প্রচুর জাত আছে, এখানে হাওরের প্রচুর
পসিবিলিটি আছে হাঁস পালনে। এখানে মহিষের যথেষ্ট আধিক্য আছে স্যার। এখানে প্রচুর পতিত জমি আছে এবং পতিত জমিগুলোর জন্য সম্ভাবনা ঘাস চাষের জন্য বিদেশি ইনভেস্টর আছে এবং আমরা এখানে উদ্যোক্তাও আছে। ভ্যালু এডেড ফিড উৎপাদনের জন্য, ভ্যালু এডেড খাদ্য উৎপাদনের জন্য আমরা এখানে সম্ভাবনা আছে। সার্বিক সিলেটের উন্নয়নের জন্য প্রাণী সম্পদ অধিদপ্তরের নির্দিষ্ট কোনো পরিকল্পনা কিংবা আপনার ভবিষ্যৎ কোনো চিন্তা ধারা এখানে আছে নাকি? অবশ্যই অবশ্যই আমরা বলেছি যে রাফেজ বেসড যে ফিডিংটা ক্যাটেলের ক্ষেত্রে সেটা সিলেটে কিন্তু সুযোগটা আছে, সেটা কিন্তু ডেসিমিনেট করতে হবে। এবং রাফেজটা শুধু আমরা বলি যে ঘাস শুধু যেটা যে 6% প্রোটিন থাকে বা 7%, ওটা দিয়ে হবে না, সেটার সাথে আমাদের ফডার করতে হবে এবং লিগুমিনাস প্ল্যান্ট চাষ করতে। কাউফি এখানে ভালো হবে, অ্যাসিডিক সয়েল কাউফি ভালো হবে, সেটা কিন্তু মিশিয়ে কাউফি দিয়ে হে করা যায়। যখন এটা করবো আমার তখন দানাদার আধিক্য কমে যাবে। দানাদার আধিক্য কমে দুইটা জিনিস হবে, কষ্ট কমে যাবে, আরেকদিকে উৎপাদন যেটা মাংসটা লিনমিট হবে, দুধটা অনেক ভালো হবে এবং ইন্টারভেল কাবিং ইন্টারভেলটা কমে যাবে। সুতরাং সব দিক দিয়ে কিন্তু খামারি বেনিফিশিয়ারি হবে, সেই বার্তাটা কিন্তু সবখানে যাবে। আর দেশি যেটা ক্যাটেল সেটা সংরক্ষণ করা এবং ক্রস ব্রিডিং করতে চাইলে সেটা যাতে পরিকল্পিতভাবে হয়। যদি 100% দেশি হয় সেটা যাতে অবশ্যই 100% ফ্রিশিয়ান দিয়ে যাতে ক্রস করা হয়, তাহলে হাইব্রিডাইজেশনের একটা বিষয় আসবে। আবার যখন হাইব্রিড হয়ে গেলো সেটা যাতে আবার 100% দিয়ে ক্রস না করে, তখন 50-50 বেস্ট টু বেস্ট মিটিংটা যাতে নিশ্চিত করা হয়। এই বার্তাগুলো যাতে ক্লিয়ার থাকে, কোনো বিভ্রান্তি যাতে না আসে। হাঁস পালনটা হাওরে খুব ভালো হচ্ছে এবং সেটাকে আরও ইন্টিগ্রেশন করার জন্য আমরা বলেছি। আমাদের সুনামগঞ্জে একটা খামার আছে, সেখান থেকে কিন্তু আমরা বলেছি যে এখান থেকে যে বাচ্চাগুলো দিবে সেটা কিন্তু প্রশিক্ষণ করাই দিতে হবে এবং সেটা হচ্ছে। এখন কিন্তু হাঁসের এক্সটেনশনটা খুবই ইতিবাচক এবং এই খামারটা অনেক কার্যকর হয়েছে, যেহেতু হাঁস অনেক বেশি পরিমাণে এখন ছড়াই গেছে ওই এলাকায়, সেটাকে আরও বেশি পরিমাণে একটু আধুনিকায়ন করা এবং বর্ষাকালে তো হাঁসের কোনো সমস্যা নেই, কিন্তু তার শেল্টার হলো ডিম পাড়ার জন্য, সেটা একটা ইন্টিগ্রেশন করা, সেগুলো নিয়ে কাজ চলছে এবং আরও বেশি পরিমাণে যারা আধুনিকায়ন করা সেগুলো পদক্ষেপ নেওয়া হচ্ছে। মহিষের ব্যাপারে স্যার, মহিষ এবং মহিষের দুধের ব্যাপারে আমরা যখন নীলি রাবি বা জাফরাবাদী আমরা যে মহিষের জাতগুলো বলি, মহিষের আর্টিফিশিয়াল ইনসিমিনেশন আমাদের এখানে শুরু হয়েছে। আমাদের ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ আছেন ওনারা তদারকি করতেছেন এবং আমরা আশানুরূপ মানে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছি। মহিষের ব্যাপারে যে সম্ভাবনা এবং এই ব্যাপারে যদি কিছু বলেন সিলেট অঞ্চলের জন্য। আমাদের মুখ্য সচিব স্যার থেকে শুরু করে আমাদের সচিব স্যার মহিষের ব্যাপারে খুবই উৎসাহী এবং আমরা নানাবিধ উদ্যোগ নিচ্ছি মহিষের ব্যাপারে। যেখানে যে অপরচুনিটি আছে, মহিষের সুবিধা হইলো রুক্ষ সূক্ষ্ম ঘাস খেয়েও কিন্তু সে ভ্যালু অ্যাড প্রোডাক্ট দিতে পারে এবং অনেক উৎকৃষ্ট মানের প্রোডাক্ট দেয়। বিশেষ করে তার দুধটা তো অনেক বেশি পরিমাণে এক্সপেন্সিভ এবং সেখানে টিএসের পরিমাণ টোটাল সলিড অনেক বেশি, এবং তার মাংস লিনমিট, কিন্তু মহিষের মাংস ন্যাচারালি কিন্তু লিনমিট। সুতরাং সেটা একটা ফোকাসিংয়ের জায়গা। এবং আমরা জানি যে ইন্ডিয়া বিশ্বের সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী দেশ, কিন্তু 60% দুধ আসে মহিষ থেকে। সুতরাং আমরা ওই চর্চাটাতে না গেলে পরে আমাদের দুধের যে ঘাটতিটা আছে, আমরা তো ডিমে এবং মাংসের সংস দুধের যে ঘাটতিটা, এটা কিন্তু মহিষ ইন্ট্রোডিউস না করলে হবে। এই জন্য আমাদের ফোকাসটা মহিষে এখন অনেক বেশি। সুতরাং সিলেটে কিছু পটেনশিয়াল আছে, সেটা আমরা গুরুত্ব দিব। ক্রস ব্রিডিংয়ের ব্যাপারেও আমাদের উদ্যোগ আছে এবং মহিষের প্রকল্প আরও বেশি পরিমাণে পরিশ্রম নিয়ে আসছে। এবং আরেকটা কথা বলে রাখি যে নতুন করে জেগে ওঠার যে চর আছে, সেই চরগুলো ডেডিকেটেড ফর মহিষ করার জন্য, যাতে ফরেস্টের কাছে যে ডেডিকেটেড ফর মহিষ রেয়ারিং, সেটার জন্য একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা এই ধরনের একটা প্রজেক্ট আমরা করছি এবং খুব শীঘ্রই সে ধরনের প্রজেক্ট আসবে এবং সেখান থেকে ওটা কিন্তু একটা কনফাইন্ড এরিয়া, আমরা এটা কিন্তু কম্পার্টমেন্ট অফ জোন ঘোষণা করি। সেখানে অন্য কিছু যদি করতে না দিই, তাহলে আমরা রপ্তানির যে বিষয়টা, সেটা কিন্তু আরেকটা উইন্ডোজ ওপেন হবে। সে ব্যাপারে কিন্তু মহিষ নিয়ে আমাদের অনেকগুলো পরিকল্পনা আছে, সেটা আমরা করব। ওকে, ধন্যবাদ স্যার। স্যার আমরা একটা জিনিস দেখি যে আমরা যখন চাকরির শুরুর দিকে আপনাদের কাছে গল্প শুনছিলাম যে আপনার একটা ফেভারিট ভ্যালুয়েটেড প্রোডাক্ট যে চিজের ব্যাপারে, পনিরের ব্যাপারে আপনার বিশেষ আগ্রহ আছে এবং এটা আপনার প্রত্যেক জীবনে প্র্যাকটিসও করেন স্যার। আমাদের সর্বসাধারণ ভোক্তাদের জন্য যদি এই ব্যাপারে কিছু বলেন। যে আপনি যদি ডেয়ারিতে এগোতে হয়, চিজ ছাড়া বিকল্প না। তরল দুধ সংরক্ষণ করা, এটা বহন করা, এবং তরল দুধ তো সবাই খেতে পারে না, এখানে ল্যাকটোজ ইনটলারেন্স থাকে। পনিরে কিন্তু ল্যাকটোজের 6 ভাগের 5 ভাগে কম আসে, শুধু 1 ভাগ আসে, সেটুকু টলারেন্স করা যায়। আর পনিরটা সংরক্ষণ করা যায়, ক্যারি করা যায়, বাচ্চাকে কিন্তু স্কুলে দিলে সে ব্যয় করে নিয়ে যেতে পারে। পনির কিন্তু সমস্ত কিছুতে দেওয়া যায়, যেমন সবজিতে দেওয়া যায়, ডালে দেওয়া যায়, সালাদে দেওয়া যায় এবং সারা পৃথিবীতে কিন্তু পনিরটাই হচ্ছে সবচেয়ে বেশি গ্রহণকারী দুগ্ধজাত পণ্যের মধ্যে।
সুতরাং ওই সংস্কৃতিতে আসতে হবে। এই সংস্কৃতিতে আসলে পরে কৃষক যে তরল দুধ বিক্রি করার যে ঝক্কিতে পড়ে, যে আনইভেন প্রাইস, যেটা শহরে অনেক বেশি দাম অথচ যেখানে উৎপাদন করছে সেখানে প্রাইস পাচ্ছে না, যখন পনির উৎপাদনের আমরা সংস্কৃতিতে যাব, পনির তো উৎপাদন করলে হবে না, এটা ভোক্তা তাকে অ্যাওয়ার্ড বিল্ড আপ করতে হবে যাতে মানুষ সেটা সহজে গ্রহণ করে এবং সে গ্রহণ করার সংস্কৃতি যাতে চালু হয়। সেই জন্য আমি ক্যাম্পেইন করে যাচ্ছি এবং অনেকে উদ্বুদ্ধ এবং অনেকেই এখন পনির খাওয়ার মতো মনোযোগী হয়েছে। এটাকে রুট লেভেল পর্যন্ত ছড়াই দিতে হবে, সে কাজটা আপনারাই করবেন এবং করলে পরে আমাদের ডেয়ারিটা ইন্ডাস্ট্রি হিসেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন সর্বশেষ যে প্রশ্নটা আমাদের স্যার, 2041 সালের মধ্যে আমরা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হতে চাচ্ছি। আমাদের 2001 সালের মধ্যে 21 সালের মধ্যে ডেল্টা প্লেন আছে আমাদের, এবং আমরা পুরো বিশ্বের সাথে এগিয়ে গিয়ে আমরা উন্নত বিশ্বের কাতারে দাঁড়াতে চাচ্ছি। এই বিষয়ে আমাদের যে রাষ্ট্রপ্রধান তাদের অনেক ভিশন আছে, অনেক মিশন আছে, সেগুলোর সাথে তাল মিলিয়ে আমরা কাজ করতেছি। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন হচ্ছে স্মার্ট বাংলাদেশ, আমরা স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ, এই যে পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি, আমাদের সারা দেশের স্টেক হোল্ডারদেরকে এবং সাধারণ ভোক্তাদেরকে আপনার সর্বশেষ মেসেজটা দিলে আমরা খুশি হব। স্মার্ট বাংলাদেশ 2041 সালে যেটা আমরা বলছি উন্নত দেশ, সেটা এখন ইনএভিটেবল। আর এটাকে এখন অবজ্ঞা করা বা এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ এখন, এটা এখন এটাকে বলে আমরা, এটা নির্ধারিত, এটা করতেই হবে। সুতরাং এটা যেহেতু করতেই হবে, সেটা কিন্তু আমরা করছি, সেই পথে আছে এবং আমাদের কোনো স্টেপ কিন্তু ভুল নাই। এবং মানুষ কিন্তু এই যে ইনএভিটেবল কথাটা, অনিবার্যতা, সেটার জন্য আমাদের পোলট্রি ফার্ম কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পোলট্রি ফার্ম অনেক সিকিউরড হয়ে গেছে এখন, বাই সিকিউরিটি, এবং সেগুলো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রূপ ধারণ করছে। ডেয়ারিতে যে হচ্ছে সেটা কিন্তু আমরা বলছি যে যখন রাফেজ বেস বিষয় আসবে, যখন ভ্যালু অ্যাডেড প্রোডাক্টগুলো আসবে, ডেয়ারিও কিন্তু ইন্ডাস্ট্রি হিসাবে দাঁড়াবে। 2041 সালে কিন্তু উন্নত দেশ হতে গেলে ডেয়ারি সেক্টর, পোলট্রি সেক্টর সবগুলোকে কিন্তু সমানভাবে কিন্তু এগোতে হবে। এগুলোকে বাদ দিয়ে কিন্তু উন্নত দেশ সম্ভব। আরেকটা জিনিস যেটা প্রাত্যহিক জীবনে লাগে, খাদ্য, সেটা কিন্তু আমদানি নির্ভর হলে চলে না, সেটা নিজেকে উৎপাদন করতে হয়। বিলাসী একটা জিনিস বছরে একদিন ব্যবহার করি, সেটা হয়তো আমদানি করা যেতে পারে। যেটা প্রতিদিন লাগবে সেটা কিন্তু আমদানি না, সেটা নিজে উৎপাদন করা লাগবে। এবং এই শৃঙ্খলায় যখন আমরা প্রবেশ করছি, আপনারা জানেন আমাদের পোলট্রির ভ্যালু অ্যাডেড যে প্রোডাক্ট, যেগুলো আমরা চিকেন সসেজ বলি, আমরা নাগেট বলি এবং চিকেন বল বলি, এগুলো 13টা দেশে রপ্তানি হচ্ছে। সুতরাং আগামী 1 বছরে আরও অনেকগুলো দেশে আমরা এগুলো রপ্তানি করতে সক্ষম হব। তো সুতরাং আমরা যখন উৎপাদনের শৃঙ্খলাটা আরও একটু আধুনিক, আরও একটু শুদ্ধ করব, তখন কিন্তু রপ্তানি বিষয়টা সামনে আসবে। যেহেতু আমরা চিকেন প্রোডাক্ট আমরা রপ্তানি করা শুরু করেছি, ডেয়ারিতেও কিন্তু হয়তো আমাদের শৃঙ্খলাটা যদি আরেকটু আমরা ভালো করতে পারি, সেটা নিজের জন্যও কিন্তু আরও ভালো প্রোডাক্ট আসবে এবং দিন শেষে কিন্তু আমরা আমরা রপ্তানির দিকেই যাবো এবং সেটাতে আমরা সক্ষম হবো ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। আমরা আশা করি স্যারের কথায় আমরা অনেক আশাবাদী হয়েছি। আমরা জানি যে আমাদের ভোক্তা সাধারণ যারা আছেন তারা ন্যায্য দামে এবং সঠিক মানে প্রাণী সম্পদের প্রোডাক্টগুলো পাবেন, এবং আপনারা সবাই আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।